ডাম্বুলার যে হেরিটেজ সাইটগুলো রয়েছে সেটা কমপ্লিট করতে কিন্তু লাগবে পুরো 2 দিন। তো বুঝতেই পারছেন যে এখানে 2 রাত আপনাকে কাটাতে হবে। তো আমরা এই গোল্ডেন রেতে থাকবো 2 দিন। আমাদের এই হচ্ছে হোটেল। যে কোনো হোটেলেরই গুণবিচার করতে গেলে 2টো বিষয়ের উপরে আমাদের লক্ষ্য রাখা উচিত। এক হচ্ছে হোটেলের মান কেমন এবং তার পরিষেবাই বা কেমন। তো এই হোটেলের মান এবং পরিষেবা যথেষ্টই ভালো। ডাম্বুলার এই হোটেলটা আপনারা আপনাদের পছন্দের তালিকাতে রাখতেই পারেন। এখানকার ফোন নাম্বারটাও দিয়ে দিলাম, প্রয়োজন হলে আপনারা ফোন করেই ট্যারিফটা কত সেটা আপনারা জেনে নিতে পারবেন। রিসেপশন থেকে চাবি নিয়ে আমরা এখন ঘরের দিকে এগোচ্ছি। এই হচ্ছে আমার রুম নাম্বার 201। ঢুকছি ঘরের মধ্যে, সুন্দর ছিমছাম। আর এখানেই আমরা 2 রাত কাটাবো। আগে বলেছি যে ডাম্বুলার এই হেরিটেজ সাইটগুলো দেখতে গেলে 2 দিন থাকতেই হবে। ওহ, ভেরি নাইস, বিউটিফুল বিউটিফুল। শুরু হচ্ছে ডাম্বুলায় প্রথম দিনের প্রোগ্রাম। Now we are going to move to the second World Heritage Site, Dambulla Cave Temple. So before we reach Dambulla, our program, we first visit to the, after 1 hour 20 minutes drive, the place called Aukana. Aukana is a colossal Buddha statue, standing Buddha statue there. বলে দিও, ঠিক আছে। ডাম্বুলার একটা অন্যতম হেরিটেজ সাইট এই আবুকানা রক টেম্পল। 5ম শতাব্দীতে নির্মিত একটি বুদ্ধ মূর্তি, যার উচ্চতা 38 ফুট 10 ইঞ্চি। আর মূর্তিটি যে বেদির উপর দাঁড়িয়ে আছে সেটি কি ধরে 46 ফুট উচ্চতা হবে। অপরূপ শিল্পকলার নিদর্শন এটি। আবুকানার পাশ দিয়ে রয়েছে এরকমই লম্বা উঁচু প্রচুর গ্রানাইটের শিলাখণ্ড দেখতে পাচ্ছি। এইরকমই একটা শিলাখণ্ডকে খোদাই করে তৈরি হয়েছে এই আবুকানা স্ট্যাচুটি। আবুকানা কমপ্লেক্সের মধ্যে একটা ছোট্ট হিন্দু মন্দির, নাগ ভৈরবের মন্দির দেখলাম। মন্দিরের মধ্যে রয়েছে একটা শিলাখণ্ড যেটা নাগ ভৈরব হিসাবে পূজিত হয়। We wanted to create a big lake, Kalababa Lake. It's near 1 kilometer far from here. So before we start that lake project, he created this Naga Bhairava God statue, and you can see here the body, and this is head, and here she shell, that's conch, and here face and his neck, head. আবুকানা মন্দিরের প্রধান সন্ন্যাসী আমাদের জন্য চায়ের ব্যবস্থা করলেন। তার অভ্যর্থনায় সত্যি আমরা মুগ্ধ হলাম। You visit Bodh Gaya? Yeah, many times. Bodh Gaya, then Lumbini, Kushinagar, Delhi also. Yeah. চলে এলাম ডাম্বুলার দ্বিতীয় স্পট, ডাম্বুলা গুহা মন্দিরে। ডাম্বুলার গুহা মন্দিরটি শ্রীলঙ্কার আরও একটি ঐতিহ্যবাহী স্থান এবং শ্রীলঙ্কার বৃহত্তম এবং সর্বাধিক সংরক্ষিত গুহা মন্দির কমপ্লেক্স। পার্শ্ববর্তী যে সমভূমি রয়েছে সেখান থেকে প্রায় 160 মিটার উঁচু এই স্তম্ভটি। আশেপাশে আরও 80টিরও বেশি গুহা রয়েছে, তবে প্রধান আকর্ষণ এই 5টা গুহা জুড়ে বিস্তৃত। আর এই 5টা গুহা রয়েছে একটি বিশাল ঝুলন্ত পাথরের নিচে, তাই একে 5 কেভ টেম্পল বলা হয়। আর এখানকার এই 5টা গুহা পাশাপাশি থাকলেও কিন্তু একেবারেই সেপারেটেড। তাহলে চলুন দেখে নিই এক এক করে 5টা গুহা অর্থাৎ 5 কেভ। স্লিপিং বুদ্ধা। Please follow me. A cave complex in this Dambulla we call it. So where the king Palagamba or Vattagamini Abhaya, he was in a hideout here in the 1st century. So now here look at the statue, we call it Buddha statue in a passing away position. Passing away or recumbent Buddha statue we call it, 14 meters long. How do you identify the passing away? Look at the pillow, dent on the pillow. The second one, look at the feet. Both feet are not the feet are not equal. Both foot you have one is slightly drawn. That is the easy identification of the differences between the
passing away of Buddha statue and the reclining Buddha statue or recumbent Buddha statue. Look at the feet, the red color robes that we call his disciple Ananda, Buddha's disciple Ananda. If the soul is in our body, balance is there. So yesterday we saw huge stupas like this. Generally we call it stupa or dagaba. This is memorial stupa. Memorial stupa is built to commemorate the visit of Buddha to Sri Lanka. Right? So two types of stupas in Sri Lanka. So when I talk about the structure of this, so from the foundation level, then there are three terraces. Velimaluva, Salapatla Maluva and Pesa Valalu we call it. That means lofty terrace, fan terrace and paved terrace. Then above look at the dome. Dome symbolizes the wisdom of the Buddha. Because inside চলে এলাম কেব নাম্বার 2-তে। প্রথম কেবে আলোর অভাব থাকলেও দ্বিতীয় কেবে কিন্তু সেই আলোর অভাবটা কিন্তু কম। আর প্রত্যেকটা গুহাতেই রয়েছে বিভিন্ন ভঙ্গিমায় অসংখ্য বুদ্ধ মূর্তি। আর তার সাথে পুরো গুহা জুড়ে রয়েছে এই রকমই সব ফ্রেস্কোর কাজগুলো এখনো কিন্তু অনেকটাই অক্ষত। right hand posture, Asisa Mudra. We call it the left hand posture, Vitarka Mudra. Vitarka means teaching position. Asisa Mudra means blessing. Buddha, to be attained enlightenment, the 29 Buddha to the world within 5,000 years ago, within 5,000 years. The world will remain only for about 5,000 years. Before that, this future Buddha will attain enlightenment. We call it Maitri or Theravada Buddhism. So look at the blue color Cobra King. This is the Cobra King we call it, Muchalinda. Have you heard about Cobra King Muchalinda? ঢুকছি কেব নাম্বার 3-তে। ছোট বড় বিভিন্ন সাইজের এই প্রাকৃতিক গুহাগুলো, আর এই গুহার ভেতরে যে শিল্পকর্ম সত্যি সেটা অবাক হয়ে যেতে হয়। আর তার জন্যই তো আজকে বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে এই 5 কেভ টেম্পল। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে তৈরি এই শিল্পকলা যত দেখছি সত্যি অবাকই হয়ে যাচ্ছি। ঢুকছি আমরা 4 নম্বর কেবে। আগের কেবগুলোতে একটু আলোর প্রতুলতা কম ছিল, কিন্তু এই কেবে দেখছি অনেকটাই আলো রয়েছে। So now you can look at the crack on the stupa. Both hand. Yeah? ক্র্যাক Crack here, the black color. হ্যাঁ। This is what happened was the treasure hunters. You know treasure hunters? Thieves, they thought the valuables of Queen Somavati. Queen Somavati was the consort of King Valagamba or Vattagamini Abe, who was in Ayodhya for 14 years. All the valuables are inside and they tried to break this. Okay. When they were breaking this was heard to the public or villagers. They rushed to the scene. When they were arriving here, they escaped, the treasure hunters. 5th cave, last cave. So this we call the 5th one, second great new temple. So Buddha resting, Buddha statue. Another important here, look at the Lord Vishnu. Oh, Lord Vishnu. At the initial stage. There's a Lord Vishnu. At the initial stage. And the Lord Vishnu at the final stage. Right? Lord Vishnu at the initial stage and Lord Vishnu at the final stage. And God summon, the standing statues, God summon, and local God we call it Bandara. কেভ টেম্পল দেখে চলে এলাম কেভ টেম্পলের খুব কাছেই এই গোল্ডেন টেম্পল কমপ্লেক্স। ক্যান্ডি থেকে জাফনা যাওয়ার যে প্রধান সড়ক, সেই সড়কের উপরেই কিন্তু এই মন্দিরটি। ভবনটির উপরে রয়েছে বিশাল সোনালী বুদ্ধ মূর্তি, আর নিচের যে 3 তলা ভবনটি সেখানে রয়েছে বৌদ্ধ জাদুঘর।
1998 সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং শেষ হয় 2001 সালে। বুদ্ধ মূর্তিটি সোনালী রঙের জন্যই এর নাম গোল্ডেন টেম্পল, যদিও নতুন করে রঙের কাজ হচ্ছে দেখলাম। সূর্য অস্তগামী আর চারিদিকটাও বেশ অন্ধকার হয়ে আসছে। তো আজকে আমরা ডাম্বুলার যে ঐতিহ্যবাহী স্থানগুলো দেখব বলে বেরিয়েছিলাম সেটা এখানেই শেষ করছি। শুরু করব আবার কালকের দ্বিতীয় পর্ব। ডাম্বুলার দ্বিতীয় দিনের প্রোগ্রাম শুরু করছি এখানকার বিখ্যাত মিউজিয়াম দিয়ে। এই মিউজিয়ামেই দেখে নিতে পারেন অনুরাধাপুর যুগ থেকে বর্তমান যুগের বিভিন্ন ভাস্কর্য এবং দেয়ালচিত্র। মিউজিয়ামের বিশাল এই প্রাঙ্গণে সংরক্ষিত ধ্বংসাবশেষ শিল্পকর্মগুলি দেখার সুযোগ পেয়ে যাবেন এখানে। We noted yesterday the dent on the pillow and the toe slightly drawn. Easy identification for the passing away of Buddha. End of the hell, not the paradise. So, at the time of Buddha attaining enlightenment, he was running towards Buddha to turn Buddha to his side, hell side. শ্রীলঙ্কার আরও একটা ইউনেস্কো দ্বারা স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পলন্নারুয়া। এখানেই একসময় ছিল চোল রাজার রাজধানী, আর এখন আমরা চারিদিকে যেটা দেখতে পাচ্ছি সেই রাজধানী বা রাজপ্রাসাদেরই ধ্বংসাবশেষ। চোল রাজা পারকারামবাহুর রাজধানী ছিল এই জায়গাটা, এবং পারকারামবাহুর রাজত্বকালকেই স্বর্ণ যুগ হিসাবে বিবেচনা করা হয়। প্রাচীন এই শহরটি দেশের সেরা পরিকল্পিত প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ হিসাবে বিবেচিত। Built by King Parakramabahu the First during his period of 1153 to 1186. This is named as Vaijayantha Prasad. Vaijayantha Prasad named after the palace of Lord Indra. Right? This is Royal Palace. Royal Palace ruins. The first you can see the brick structure only for 3 stories. Above that we had 4 stories. Altogether 7 stories. Right? The rest 4 stories were built of timber. That was totally destroyed. This is built of a brick structure. That's why we call it the ruins mainly. Surrounds there are the 1000 chambers. Altogether in 7th floor. The security, I show you the museum, the security personnel, they were moving around in opposite directions. One is this side, if you are there, the next one is there. If you are interested, please follow me quickly because we have to hurry, and the hot also. And next to that we have changing room. Perfume water. Right? Yeah, they supplied perfume water for changing room. This is the changing room. And we had the discharging system from there to other side, the waste water. So this is first step. We call it moonstone, half shape of a moon. We call it moonstone. But this is not a perfect carving. Perfect carvings I will explain when we go to Colombo Gangarama temple. We have Buddhist temple. So normally this half shape of a moon, we call it first flight of steps to the entrance. That means you are welcome to my edifice. Then these 2 guard stone here, the guardian of the edifices to protect from the evil influences. Evil influences. Here we have the king's throne, lion throne, king's head. Yeah, king will sit here, and our the other VIPs, including the ministers, secretaries, and all these, they were seated just in row. Look at the 2 columns in between. In between there are chairs. And if the king is coming for the meeting, he used to come either on that passage, and after finishing, he will used to go this passage. In the middle, all the ministers, VIPs, or secretaries, they will have the discussion about the country situation.
এই পলন্নারুয়াতেই দেখে নিলাম আরও দুটি ঐতিহাসিক স্পট। এক রেংকোথ বেহরা, যেটা 108 ফুট উঁচু একটা বৌদ্ধ স্তূপ, আর দ্বিতীয় হচ্ছে তিভাঙ্গা পিলিভেজ। ইটের তৈরি তিভাঙ্গা পিলিভেজের বাইরের দেয়ালের যে শিল্পকাজ সেটা কিছুটা এখনও অক্ষত রয়েছে, আর এর ভেতরে একটা 8 মিটার উঁচু বৌদ্ধ মূর্তি ছিল, যার উপরের অংশটা ধ্বংস হয়ে এখন 6.6 মিটার এসে দাঁড়িয়েছে। যেহেতু মূর্তিটির 3টে স্থানে বাঁকা ছিল, তাই এটিকে তিবাঙ্গ নাম দেওয়া হয়েছে। তিবাঙ্গর আক্ষরিক অর্থ হল 3টে বক্ররেখা। ভেতরে এই মোটা দেওয়ালের উপরে যে ফ্রেস্কোর কাজ 1500 বছর আগেকার, সেই কাজ কিন্তু এখনও অনেকটাই স্পষ্ট। শ্রীলঙ্কার যে ট্র্যাডিশনাল খাবার সেটার স্বাদ নেব বলে আমরা পৌঁছে গেলাম একটা গ্রামের মধ্যে। এখানেই আমরা আজকে লাঞ্চ করব। দেখতে পাচ্ছেন সেই আগেকার পদ্ধতি, শুকনো কাঠ দিয়ে জ্বালানি করে রান্না, এবং আমাদের আজকে এখানে লাঞ্চ করব তারই প্রস্তুতি চলছে এখানে। তো দেখা যাক আমাদের এই দুপুরের লাঞ্চের মেনু, এখানকার ট্র্যাডিশনাল মেনুর স্বাদ কেমন, সেটা তো আমরা পরেই বুঝতে পারবো খাওয়ার পরে। দেখতেই পাচ্ছেন হরেক রকমের খাবার সাজিয়ে রেখেছে টেবিলের উপরে, এগুলো সবই আমাদের জন্য, নাম বলতে পারবো না। তো শুক্তো সজনে ডাঁটা ফাটা আছে। আচ্ছা, কটা আইটেম আছে গুনেছেন কি? গুনুন। রান্না 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, March 36. 36 শেষ হয়েছে কি না আরো আসবে? আমার মনে এখনো বাকি আছে। হ্যাঁ, এগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানকার এই প্রিপারেশনগুলো যে কি দিয়ে হয়েছে সেটা বোঝানোর জন্য তার সামনে কাঁচা সবজি রেখে দিচ্ছে, কোথাও কুমড়ো, কোথাও ঝিঙে, কোথাও পটল। চিকেন ওইদিকে আছে, নন ভেজটা ওইদিকে। শ্রীলঙ্কাতে ঘুরতে আসবেন আর শ্রীলঙ্কার ট্র্যাডিশনাল খাবারের স্বাদ নেব না তা তো হয় না। তো তার জন্যই আজকে আমাদের স্পেশাল ডে। আর যারা আসবেন তারা কিন্তু এই ট্র্যাডিশনাল খাবারের স্বাদ নিতে কিন্তু ভুলবেন না। আমরা খেয়ে দেখলাম যে বেশ কিছু আইটেমের স্বাদ কিন্তু বেশ আমাদের বেশ ভালোই লেগেছে। যাই হোক, আমরা মধ্যাহ্নভোজন সেরে আমরা চলে এলাম ইউনেস্কোর স্বীকৃত আরও একটি হেরিটেজ সাইট সিগিরিয়া রকে। একে লায়ন্স রকও বলা হয়। সিগিরিয়া রকের প্রবেশপথটা অনেকটা জায়গা জুড়ে এবং দু সাইডে রয়েছে বিশাল গার্ডেন। এখন অবশ্য এর কোনো অস্তিত্ব নেই। রাজা কাশ্যপের সময়, অর্থাৎ রাজা কাশ্যপের রাজধানী যখন এই জায়গাটা ছিল, তখন এই দু সাইডের যে বিশাল জায়গা, সেই জায়গাটাতে খুব সাজানো গোছানো একটা বাগানের অস্তিত্ব ছিল, সেটা বোঝাই যাচ্ছে। So look at the saffron ball. We were calling earlier. This was the mirror ball. Mirror ball, huh? Earlier, when sun shine, this was reflecting. If you wish, you can have the group photo from here to cover up the, the rock. Okay. সিগিরিয়া হচ্ছে একটি প্রাচীন শিলাদুর্গ, যার অবস্থানটা শ্রীলঙ্কার মধ্যপ্রদেশের ডাম্বুলা শহরের খুব কাছেই। ডাম্বুলার একটা অন্যতম হেরিটেজ সাইট এটা। 180 মিটার উঁচু গ্রানাইট পাথরের একটা বিশাল স্তম্ভ এটা। শ্রীলঙ্কার প্রাচীন ইতিহাস গ্রন্থ কুলাবংশ অনুসারে এই অঞ্চলটি ছিল একটা বিশাল বন। পরবর্তীকালে ঝড় এবং ভূমিধসের ফলে এই বিশালাকার শিলাস্তম্ভের সৃষ্টি। রাজা কাশ্যপ 477 থেকে 495 খ্রিস্টাব্দে তার নতুন রাজধানী হিসাবে এটিকে বেছে নেন, আর এই পাথরের উপরে তার প্রাসাদ তৈরি করেন এবং পার্শ্বদেশগুলি রঙিন ফ্লেক্সো দিয়ে সজ্জিত করেন। আমরা এই রকের একদম টপে উঠবো, সিঁড়ি করা আছে, জানি না শেষ পর্যন্ত টপে পৌঁছাতে পারবো কিনা। তো যাই হোক, চেষ্টা তো করবোই।
180 মিটার উচ্চতা বিশিষ্ট এই রকের সিঁড়ির শুরু এখান থেকেই। দেখতেই পাচ্ছেন যে এই সমস্ত বড় বড় বোল্ডারের ভেতর দিয়ে রাস্তা করা আছে। পুরোটাই সিঁড়ি, কোথাও কোথাও স্টিলের সিঁড়ি ব্যবস্থা করা আছে একদম চূড়া পর্যন্ত। তো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগোচ্ছি, কখনো কখনো একটু জিরিয়েও নিচ্ছি। তো এখানে প্রচুর লোকও দেখছি, তারা কিন্তু এই রকের একদম শীর্ষের সামিট করবে বলে সব কিন্তু যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আমরাও যাচ্ছি। তবে কতজন যে আমরা ওই চূড়াতে উঠতে পারবো সেটা তো পরেই বলতে পারবো। সিঁড়ির পথটা দেখে তো উপলব্ধি করতেই পারছেন যে কতটা খাড়া সিঁড়ি দিয়ে উঠতে হয় এই সিগিরিয়া রকের টপে। একদম গা ঘেঁষেই সিঁড়ি করা আছে, পথ করা আছে। এখন এগুলো সবই পথগুলো তৈরি করা, কিন্তু আগে কিভাবে যে এই রকের উপরে উঠতো সেটা তো একটা রহস্য থেকেই যাচ্ছে। এখন আমরা যেটা দেখছি সেটা কিন্তু সবই কিন্তু অনেক পরে তৈরি করা পর্যটকদের জন্য। আমি এখনও পর্যন্ত কিন্তু রকের যে ওঠার পথ, সেই পথে কিন্তু কোনো জলের ব্যবস্থা দেখতে পেলাম না। তো যাই হোক, যারা রকের চূড়ায় উঠতে চান তারা কিন্তু অবশ্যই জল এবং শুকনো খাবার যতটা সম্ভব সাথে কিন্তু রাখবেন। তবে এই জায়গাটাতে কিন্তু অনেকটা জায়গা রয়েছে একেবারে সমতল, যেখানে সবাই দেখছে এখানে রেস্ট নিচ্ছে। রেস্ট তো নিতেই হবে, কারণ যে সরু সিঁড়ি দিয়ে আমরা উঠলাম সেখানে তো রেস্ট নেওয়ার মতো ঠিক জায়গা নেই। কিন্তু এখানে কিন্তু আপনারা কিছুক্ষণের জন্য স্টপেজ দিতে পারবেন, তারপর আপনারা একদম শেষ ধাপ পর্যন্ত পৌঁছে যাবেন। আমিও এখানে জাস্ট কিছুক্ষণের জন্য ওয়েট করব, একটু রেস্টও নেবো, একটু জল টল খেয়ে আবার শুরু করব একদম লাস্ট স্টেজ, মানে একদম সামিট করব, সেই টার্গেট নিয়ে কিন্তু আমরা এসেছি। সিগিরিয়ার টপে ওঠার এটা ঠিক মাঝামাঝি স্থান, ছোট্ট একটা মালভূমির মতন। আর এই জায়গাতেই রাজা কাশ্যপ একটা বিশাল সিংহের আকৃতিতে একটা প্রবেশদ্বার তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন সিংহগিরি। এই সেই সিংহগিরি, ঠিক তার দুপাশে দুটো সিংহের পায়ের বড় আকৃতির পা, আর তার মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে একদম সিগিরিয়ার রকের একদম টপে। আমি প্রায় শেষ ধাপে পৌঁছে গেছি, আর একটা ধাপ পার হলেই পৌঁছে যাব একেবারে টপ। এই চলে এলাম সিগিরিয়ার টপ বেসে। আর এই টপে যে এতটা জায়গা সেটা কিন্তু নিচ থেকে বোঝা যায়নি। আর এখানেই রাজা কাশ্যপের যে রাজপ্রাসাদ ছিল তার ভগ্নাবশেষ কিন্তু এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে পুরো এলাকাটা। একদম চূড়ায় উঠে পড়েছি। সত্যি এই সিগিরিয়া রকের উপরে যে এতটা জায়গা, সেটা তো আগেই বলেছি যে নিচ থেকে কিন্তু বোঝা যায় না যে এর উপরে এতটা জায়গা রয়েছে। আর সত্যি অবাক লাগে যে সেই প্রাচীনকালে রাজা কাশ্যপ এই রকের পরেই তার রাজপ্রাসাদটা নির্মাণ করেছিলেন। আর তার জলজান্ত ধ্বংসাবশেষ তো দেখতেই পাচ্ছি চারিদিকটা, এবং দেখতেই পাচ্ছেন যে এখান থেকে এ মাথা থেকে ও মাথা কতটা জায়গা, অনেকটা জায়গা। কিন্তু এখন তো আমাদের উপরে ওঠার জন্য জায়গায় জায়গায় স্টিলের সিঁড়ি করা আছে, কিন্তু তখন তো আর এসব ছিল না। কিন্তু সেই সময়ও সেই এই রকের উপরেই রাজপ্রাসাদ তৈরি যখন হয়েছিল বা ছিল, তখন জায়গাটা কতটা জমজমাট ছিল সেটা বোঝা যাচ্ছে। এবার উপর থেকে চারিদিকের ভিউটাও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম গাঢ় সবুজ। এখান থেকেই আমরা শ্রীলঙ্কার সেকেন্ড হেরিটেজ সাইট ডাম্বুলার ভিডিওটা এখানেই শেষ করব। আমার পরবর্তী ভিডিওতে থাকবে শ্রীলঙ্কারই আরেকটা উল্লেখযোগ্য পর্যটন স্থল পিন্নাওয়ালা। তো এখানেই শেষ করছি, নমস্কার।